হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার আমাদের থার্ড নাম্বার ব্যাকটেরিয়ার সেকেন্ড ক্লাস শুরু করব। সো চলো আমরা শুরু করি। দেখো, আমরা ব্যাকটেরিয়ার কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা ব্যাকটেরিয়ার জনন পর্যন্ত পড়ছিলাম, কিন্তু বলছিলাম এই যে ব্যাকটেরিয়ার দ্বিভাজন, এটা আমাদের একটু ডিটেলসে পড়তে হবে। সো আজকে আমরা ব্যাকটেরিয়ার দ্বিভাজন এই পদ্ধতিটা আজকে আমরা একটু ডিটেলসে পড়ব। আচ্ছা, ব্যাকটেরিয়ার দ্বিভাজন আসলে মানে কি? ব্যাকটেরিয়ার দ্বিভাজন মানে হচ্ছে এরকম একটা কোষ, এই একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এইটা জাস্ট হচ্ছে মধ্যে থেকে লম্বা হবে, মধ্যে থেকে লম্বা হয়ে দেন জাস্ট হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই একটা কোষ, এই একটা কোষ, এইটাই হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিভাজন। সো ব্যাকটেরিয়ার দ্বিভাজনে আমি সিম্পল ভাষায় বলতে গেলে কি ঘটে, এরকম একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্রথম লম্বায় বৃদ্ধি ঘটবে, ঠিক আছে? লম্বায় বৃদ্ধি মানে হচ্ছে সাপোজ এই যে এখানে লম্বায় বৃদ্ধি ঘটলো, ঠিক আছে? দেখো আগেরটা হচ্ছে বড় হয়ে যাবে, হ্যাঁ দেখো এইটার থেকে কিন্তু এটা বড়। সো প্রথম স্টেপ হচ্ছে লম্বায় বৃদ্ধি প্রাপ্ত হবে, ঠিক আছে? এই যে মধ্যে থেকে আর কি লম্বায় লম্বা হলো। সো প্রথম স্টেপ হচ্ছে একটা ব্যাকটেরিয়া লম্বায় বৃদ্ধি প্রাপ্ত হবে। আচ্ছা, সো লম্বায় বৃদ্ধি প্রাপ্ত হয়ে দেন এটা একটা কোষে পরিণত হবে, এটা আরেকটা কোষে পরিণত হবে। সো দুইটা কোষ তৈরি হবে, এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিভাজন পদ্ধতি, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিভাজন পদ্ধতি। আচ্ছা, এখন আমরা দেখি ব্যাকটেরিয়ার দ্বিভাজন পদ্ধতিতে স্টেপগুলো কী কী। প্রথম স্টেপ হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। দেখো, প্রথম নাম্বার স্টেপ হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম তথা ডিএনএ প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয়। আচ্ছা, এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, এটা কি হলো? প্লাজমা, এই যে ডিএনএ প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হইলো, মানে এই যে এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের ডিএনএ। সো দেখো ডিএনএটা কিন্তু এই যে এইখানে প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয়েছে। সো ডিএনএটা এখানে কি হলো? এই যে এই ডিএনএটা এই স্থানে এখানে এটা হচ্ছে এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ডিএনএটা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হলো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম নাম্বার স্টেপ। আচ্ছা, দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে ডিএনএ অণুর রেপ্লিকেশন হয়। জাস্ট এইটুক পড়ো, ডিএনএ অণুর রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়া। এখানে একটা ডিএনএ ছিল, দেন এইখান থেকে রেপ্লিকেশন হয়ে আমাদের দুইটা ডিএনএ তৈরি হয়েছে। সো ফার্স্ট নাম্বার স্টেপ হচ্ছে প্লাজমা মেমব্রেনের সাথে ডিএনএ অ্যাটাচ হইলো এইখানে। দুই নাম্বার স্টেপ কি? দুই নাম্বার স্টেপ হচ্ছে ডিএনএ অণুর রেপ্লিকেশন, মানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়া, ঠিক আছে? দিন আসি তিন নাম্বার স্টেপ। তিন নাম্বার স্টেপে কি হয়? কোষটি লম্বায় বৃদ্ধি পায়, হ্যাঁ, কোষটির কি হয় বলো তো? লম্বায় বৃদ্ধি পায়। এই যে এটা এখানেই দেখাইছে, এই যে সাদা অংশ দিয়ে, ঠিক আছে? এই দেখো, আগে যে আমাদের কোষটা ছিল, ঠিক আছে, আগে যে আমাদের কোষটা ছিল এখন কি সেরকম কোষ না, এখন কিন্তু হচ্ছে লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আগে যদি এইটুক থাকে, এখন হয়ে গেছে অনেক বড়, তাই না? সো আগের থেকে লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এটা মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়াটা লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটা এখানে লিখছে। আচ্ছা, তারপর কি হলো চার নাম্বারে? আচ্ছা, এখানে কি হয়? ডিএনএ রেপ্লিকা দুটো দুই দিকে পৃথক হয়ে যায়, মানে দুইটা ডিএনএ আর কি দুই দিকে সরে যায়। এই যে এইটা একদিকে সরলো, এইটা আরেক দিকে সরে গেল, মানে আর কি ডিএনএ দুইটা একসাথে থাকে না, দুইটা ডিএনএ দুই দিকে সরে যায়। এটা এখানে আর কি লিখছে যে ডিএনএ রেপ্লিকা দুটো দুই দিকে পৃথক হয়ে যায়, ডিএনএ দুইটা দুই দিকে সরে যায়। দেখো এই দুইটার মধ্যে কিন্তু দূরত্ব আছে, দুইটা কিন্তু একসাথে নাই। আচ্ছা, দেন পাঁচ নাম্বারে কি বললো? আচ্ছা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তা না, জাস্ট একবার পড়ে নিজের মতো বানিয়েই দেখা যায়। পাঁচ নাম্বারে কি হলো? প্লাজমা মেমব্রেনের ক্রমশ ভিতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। দেখো এই যে এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, এই যে এটা আমাদের প্লাজমা মেমব্রেন। সো প্লাজমা মেমব্রেন মাঝখান থেকে ক্রমশ ভিতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে, এই যে দুই দিক থেকেই ভিতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, হ্যাঁ, ভিতরের দিকে যাইতেছে। সাপোজ এই যে এটা ওই দিক থেকে এই দিকে আসতেছে, এটা ওই দিক থেকে এর দিকে যাচ্ছে। একসময় কি হবে? এরকম যেতে 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 একসময় হচ্ছে দুইটা একসাথে মিলে যাবে, ঠিক আছে? দুইটা একসাথে মিলে গেলে তো এই কোষ আর এই কোষ সেপারেট হয়ে যাবে, সেটাই এখানে দেখাইছে, ঠিক আছে? এই যে একসময় এখানে আসতে আসতে আসতে, এটা এখানে আসতে আসতে আসতে, তারপর হচ্ছে দুইটা
সম্পূর্ণরূপে পৃথক দুইটা ব্যাকটেরিয়া হয়ে যাবে, ঠিক আছে, সম্পূর্ণরূপে পৃথক দুটি ব্যাকটেরিয়া হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দেন আসি দেন এখানে ওইটাই বলছে যে প্লাজমা মেমব্রেন ক্রমশ ভিতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। আমি জাস্ট যতটুক দাগাই দিতেছি এখান থেকে ততটুক পড়লেই হবে। দেন শেষ পর্যায়ে টার্গার প্রেশারের কারণে সৃষ্ট অপত্য কোষ দুটি পৃথক হয়ে যায়। সো টার্গার প্রেশার লাগবে না, এটা পড়ো যে শেষ পর্যায়ে কী হয়, সৃষ্ট অপত্য কোষ দুটি দুই থেকে পৃথক হয়ে যায়। এই যে আমাদের যে দুইটা কোষ হয়েছে এটা দুই থেকে পৃথক হয়ে গেল, ঠিক আছে। সৃষ্ট অপত্য কোষ দুটি দুই থেকে পৃথক হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বারটা না লিখলেও হয় যে এই কোষগুলো আবার হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, ঠিক আছে। যে পৃথক অপত্য কোষ দুটি বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আকারের হয়, মানে এটা মাতৃকোষের সমান আকার, মানে এটা ছিল হচ্ছে মাতৃকোষ। তো এই যে অপত্য কোষ না, এগুলো হচ্ছে অপত্য কোষ। এই যে অপত্য কোষের আকার মাতৃকোষের সমান হবে, এটা এখানে বলছে। এবং এরা পরে নিজেরাই হচ্ছে আবার দ্বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, এরকম করে একটা ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে, ঠিক আছে। যেমন হচ্ছে এইটাও আবার হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে, মানে বন্ধু থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটাও ওরকম হবে। ওগুলো তো এটা এখানে লিখছে আর কি, যে পুনরায় দ্বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তো এটাই ছিল আমাদের ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়ার বর্ণনা। এটা খুবই ইজি ছিল, জাস্ট দু একবার রিডিং পড়বা, দেন নিজের মতো করে বানিয়ে লিখবা। এবং আমি হাইলাইটার দিয়ে যতটুকু মার্ক করে দিছি, এই যে পেস্ট কালার, ঠিক আছে, ওইটুক পড়লেই এনাফ। এবং এই চিত্রটাও শিখে লাগবে, এই চিত্রটা আঁকা কোনো ব্যাপারই না, জাস্ট দেখে দেখি এই স্টেপ অনুযায়ী আঁকবা। দেখছো, এই চিত্র আঁকা কোনো ব্যাপারই না। সো আমি চিত্র দেখাচ্ছি না, চিত্র একদমই ইজি। আচ্ছা, চিত্র অবশ্যই আঁকতে হবে, এবং এটা কিন্তু একটা সিকিউর টপিক, আমি বলছিলাম এটা সিকিউতে আসতে দেখা যায়। ওকে, সো আমাদের ব্যাকটেরিয়ার জনন শেষ। আগের ক্লাসে আমরা ব্যাকটেরিয়ার বাকি জননগুলোর হেডলাইন পড়ছিলাম, এবং জাস্ট হেডলাইন পড়লেই আসলে হয়। সরি, এখন আসি ব্যাকটেরিয়ার উপকারিতা। এবং ব্যাকটেরিয়ার উপকারিতা সিকিউর জন্য একটা 5 স্টার টপিক। ব্যাকটেরিয়ার উপকারিতা সিকিউর জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্যাকটেরিয়া কী কী উপকারে আমাদের ব্যবহার করা হয়, সো ব্যাকটেরিয়া আমাদের কোন কোন কাজে লাগে, এইটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, প্রথম আসি চিকিৎসা ক্ষেত্রে। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া দুই ভাগে ব্যবহার হতে পারে, অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে আর প্রতিষেধক টিকা তৈরিতে। এই দুইটা মনে রাখা লাগবে, যে ব্যাকটেরিয়া চিকিৎসা ক্ষেত্রে দুই ধাপে ব্যবহার করা হয়, অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে, প্রতিষেধক টিকা তৈরিতে। এই দুইটা তৈরিতে চিকিৎসা ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এখন কোন কোন অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, দুইটার নাম পড়তে পারো, সাবটিলিন, পলিমিক্সিন। এই দুইটা অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। দেন আসি হচ্ছে প্রতিষেধক টিকা। হ্যাঁ, প্রতিষেধক টিকা, ব্যাকটেরিয়া হতে কোন কোন রোগের প্রতিষেধক টিকা তৈরি করা হয়, ঠিক আছে। দেখো এখানে লিখছে কলেরা, টাইফয়েড, যক্ষা। আমরা জানি এগুলো কিন্তু আমাদের ব্যাকটেরিয়া বাহিত রোগ। সো ব্যাকটেরিয়া বাহিত রোগের প্রতিষেধক টিকা আবার ব্যাকটেরিয়া থেকেই তৈরি হইতেছে, এটা একটা আজব বিষয়, বাট মানতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। যে আমরা আগেই জানি যে কলেরা, টাইফয়েড, যক্ষা, এগুলা কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, বাট এইসব রোগের ভ্যাকসিন বা প্রতিষেধক টিকা কিন্তু ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা হইতেছে, এটাও মনে রাখা লাগবে, ঠিক আছে। যে কলেরা, টাইফয়েড, যক্ষা, এগুলো যে ব্যাকটেরিয়া বাহিত রোগ, এটা আমরা একটু দেখে আসি, মনে আছে, এই যে এখানে আমরা পড়ছিলাম যক্ষা, টাইফয়েড, কলেরা। তো ব্যাকটেরিয়া, যেসব রোগ ব্যাকটেরিয়া থেকে হয়, ওইসব রোগের প্রতিষেধক টিকাও ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা হচ্ছে। আচ্ছা, দেন আরেকটা রোগ, সেটা হচ্ছে ডিপিটি। ডিপিটি মানে কি? ডিপিটি মানে হচ্ছে, এখানে তিনটা রোগের কথা বলা হয়েছে। ডি দ্বারা বোঝায় হচ্ছে ডিপথেরিয়া, টি দ্বারা বোঝায় হচ্ছে হুপিং কাশি, পি দ্বারা বোঝায় হুপিং কাশি, এবং টি দ্বারা বোঝায় হচ্ছে ধনুষ টঙ্কার। আচ্ছা, ডি দিয়ে যে ডিপথেরিয়া বোঝায়, এটা তো বুঝতেই পারতেছো, তাই না? ডি দিয়ে কি বোঝায়? ডি দিয়ে ডিপথেরিয়া। এখন পি দিয়ে কেমনে হুপিং কাশি বোঝায়, তাই না? সো হুপিং কাশির আসলে বৈজ্ঞানিক নাম হচ্ছে পার্টিস্যুস। দেখো এখানে আমরা দেখি, এই যে হুপিং কাশির এই যে এখানে দেখো পার্টিস্যুস। সো হুপিং কাশির আরেকটা নাম হচ্ছে পার্টিস্যুস।
পার্টিসিউস। সো এইখানের পি দেওয়ার এখানের হুপিং কাশিকে এই জন্য পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আবার বলতেছি, হুপিং কাশিকে আমরা কী দ্বারা প্রকাশ করি? পি। হ্যাঁ, হুপিং কাশিকে আমরা পি দ্বারা প্রকাশ করি, যেহেতু হুপিং কাশির সাইন্টিফিক নেমে বা কোন ব্যাকটেরিয়া দ্বারা হয় এই নামের ভিতরে পি আছে, পার্টিসিউস। সো হুপিং কাশিকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এবং আরেকটা পড়ছিলাম হচ্ছে ধনুষ্টঙ্কার। এই যে আরেকটা কি, টি দ্বারা বোঝাই হচ্ছে ধনুষ্টঙ্কার। টি দ্বারা কি বোঝায়? টি দ্বারা বোঝাই হচ্ছে ধনুষ্টঙ্কার। সো টি দ্বারা যে ধনুষ্টঙ্কার বোঝায়, কারণ ধনুষ্টঙ্কারের সাইন্টিফিক নেম হচ্ছে টিটেনি। দেখছো ধনুষ্টঙ্কারের এই যে এই যে এখান থেকে পড়ো টিটেনাস। ধনুষ্টঙ্কারের আরেকটা নেম হচ্ছে টিটেনাস। ধনুষ্টঙ্কারের আরেকটা নেম হচ্ছে টিটেনাস। সো আমরা ধনুষ্টঙ্কারকে টি দ্বারাও প্রকাশ করতে পারি। হ্যাঁ, সো ধনুষ্টঙ্কারকে ইংলিশ নাম টি দ্বারা প্রকাশ করা হয়। টি মানে হচ্ছে টিটেনাস। সো এইখানে যে আমাদের ডিপিটির কথা বলা হইল, এখানে আমাদের কি বলা হইলো? এখানে যে আমাদের ডিপিটির কথা বলা হইলো, ডি দ্বারা বোঝায় ডিপথেরিয়া, পি দ্বারা বোঝায় হচ্ছে হুপিং কাশি, মানে পি দ্বারা বোঝায় পার্টিসিউস, মানে হুপিং কাশির আরেকটা নামই তো পার্টিসিউস। সো পি দ্বারা হুপিং কাশি এবং টি দ্বারা ধনুষ্টঙ্কার মানে টিটেনাস। হ্যাঁ, ধনুষ্টঙ্কারের আরেকটা নাম টিটেনাস। সো এই তিনটা নাম মনে রাখতে হবে, যে এই তিনটা ডিপিটি রোগের টিকাও আমাদের ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা হয়। ঠিক আছে, ডিপিটি রোগের টিকাও আমাদের ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা হচ্ছে, এটা মনে রাখতে হবে। সো কোন কোন রোগের টিকা ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হইতেছে? টোটাল 6টা আমরা পাইলাম, এই 6টা নাম একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই যেখানে লিখতে হবে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টিসিউস, টিটেনাস। ঠিক আছে, ওই সেম কথাই এখানে যেটা পড়ছিলাম আমরা, ওইটা এখানে ইংলিশ নামে লিখছে। এখন আসি কৃষিক্ষেত্রে। এতক্ষণ আমরা কি পড়লাম? আমরা পড়তেছি ব্যাকটেরিয়ার উপকারিতা। এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা। এতক্ষণ আমরা কি পড়লাম? চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়া কোন কোন কাজে ব্যবহার করা হয়। ওকে, বাট এখন আমরা পড়বো কৃষিক্ষেত্রে। এখন আমরা পড়বো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া কোন কোন কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং সিকিউতে যদি আসে, সিকিউতে বেশিরভাগ এই কৃষিক্ষেত্রটাই আসে। ঠিক আছে, সিকিউতে এরকম স্পেসিফিক করা থাকে যে কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। আবার বলতেছি, সৃজনশীলের কোয়েশ্চেন, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। তো ওভারঅল সবগুলো নিয়েই আসতে পারে। যদি ব্যাকটেরিয়ার উপকারিতা আসে, ব্যাকটেরিয়ার উপকারিতা আসলে আমাদের তো সবগুলাই একটু একটু করে লিখতে হবে। চিকিৎসা ক্ষেত্রেও লিখতে হবে, কৃষিক্ষেত্রেও লিখতে হবে, তারপর হচ্ছে শিল্পক্ষেত্রেও লিখতে হবে, তারপর মানব জীবনে লিখতে হবে। সো সবগুলোই মোটামুটি লিখতে হবে যদি অ্যাজ এ হোল এই পুরাটা আসে ব্যাকটেরিয়ার উপকারিতা। বাট কোনো কোনো সময় না নির্দিষ্ট করা থাকে যে বলবে শুধুমাত্র কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাখ্যা করো, কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাখ্যা করো, তখন আমাদের এই কৃষি ক্ষেত্রটাও লেখা লাগবে। মানে এই পার্টিকুলারভাবে এই কোয়েশ্চেনটাই সব থেকে বেশি আসে, যে কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাখ্যা করো। কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা, এটা সৃজনশীল বা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। পার্টিকুলারভাবে এটাই সব থেকে বেশি আসে, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাখ্যা করো। তো কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে এখানে আমাদের 6টা হেডলাইন দেওয়া আছে। দেখো 6টার মতো আছে। একটা হচ্ছে মাটির প্রথমত হেডলাইনগুলো পড়বা, যে কৃষিক্ষেত্রে কোন কোন কাজে আমাদের ব্যাকটেরিয়াগুলা ব্যবহার করা হয়, এই হেডলাইনগুলো আগে পড়বা। মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়া ব্যবহার হয়, নাইট্রোজেন সংবর্ধনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, নাইট্রিফিকেশনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, পতঙ্গনাশক হিসেবে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, পশুখাদ্য বা সিলেজ তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, ফলন বৃদ্ধিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। তো কৃষিক্ষেত্রে এই 6টা হেডলাইন মুখস্থ করতে হবে, যে এই কাজে এই ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। সো এই 6টা হেডলাইন, কয়টা হেডলাইন আবার বলতেছি, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা, এই 6টা হেডলাইন মুখস্থ রাখা ফরজ। 6টা হেডলাইন আগে মুখস্থ করলা। এখন আমি ভিতর থেকে জাস্ট যা দেখাই দেবো তা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য, এবং সিকিউতে আসলে ওই যে ভিতর থেকে যা দেখাই দেবো তা লিখলেই হবে। দেখো না, মাটির উর্বরতা বৃদ্ধিতে, এই যে মাটির উর্বরতা বৃদ্ধিতে ভিতর থেকে এমসিকিউ পড়ার মতো কিছু নাই, কারণ আমি কিছুই দেখাই নেই, দেখছো। বাট এই লাইনটা লিখতে পারো সিকিউর জন্য, মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক। এই লাইনটা লিখতে পারো, ঠিক আছে, যে মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক। হ্যাঁ, এই একটা লাইন লিখতে পারো সিকিউর জন্য। দেন আসি নাইট্রোজেন সংবন্ধনে।
আচ্ছা, নাইট্রোজেন সংবন্ধন মানে কি? নাইট্রোজেন সংবন্ধন মানে হচ্ছে অনেক ব্যাকটেরিয়া আছে যারা কিনা বায়ু থেকে নাইট্রোজেন মাটিতে মিশতে সাহায্য করে। ঠিক আছে, এখানে লিখছি দেখো, ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে। সো এইটাই আর কি, যে কোনো কোনো ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেনকে আটকাতে, নাইট্রোজেনকে ধরে রাখতে, বায়ু থেকে নাইট্রোজেনকে গাছের মধ্যে ধরে রাখতে সাহায্য করে। সো নাইট্রোজেন সংবন্ধন মানে কি? নাইট্রোজেন সংবন্ধন মানে হচ্ছে বায়ু থেকে ওই নাইট্রোজেনটাকে মাটিতে বা গাছের মধ্যে আটকে রাখা। হ্যাঁ, এটা কোন কোন ব্যাকটেরিয়া করে এই তিনটে নাম আমরা একটু পড়বো, যে কোন কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। অ্যাজোটোবেক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। অ্যাজোটোবেক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। এটাকে আমরা মনে রাখি হচ্ছে ক্যাপ দিয়ে। ঠিক আছে, ক্যাপ। সি দ্বারা মনে রাখবা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম। হ্যাঁ, এ দ্বারা মনে রাখবা হচ্ছে অ্যাজেটোবেক্টর, এ দ্বারা মনে রাখবা অ্যাজেটোবেক্টর, আর পি দ্বারা মনে রাখবা সিউডোমোনাস। হ্যাঁ, পি এর উচ্চারণ তো হবে না, এটার উচ্চারণ হচ্ছে সিউডোমোনাস। সো এগুলোতে সিকিউতে আসলে এই তিনটে নাম নাও লিখতে পারো, বাট এমসিকিউর জন্য মনে রাখবা। ঠিক আছে, বানান টানান সহ মুখস্থ করার কোনো দরকার নেই। এমসিকিউর জন্য এই তিনটে নাম মুখস্থ রাখবা। যদি এখান থেকে এই টাইপের কোয়েশ্চেন আসে, নিচের কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবর্ধনে ব্যবহার করা হয় না, এই টাইপের যদি কোয়েশ্চেন আসে তাহলে যেতে পারো। সো ক্যাপ দ্বারা মনে রাখবা, ক্যাপ। হ্যাঁ, ক্যাপ দ্বারা এই তিনটে নাম মনে রাখতে হবে। ওকে, তারপর আমরা পড়ব, দেখো, রিজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবর্ধন করে। সো এইটা যদি কোয়েশ্চেন আসে যে সিম জাতীয় উদ্ভিদের মূলে, সিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবর্ধন করে কোন ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে হচ্ছে রিজোবিয়াম। রিজোবিয়াম এই নামটা একটু মনে রাখতে হবে, যে সিম জাতীয় উদ্ভিদে নাইট্রোজেন সংবর্ধনে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে, রিজোবিয়াম। এইটুকু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা পড়ব, আচ্ছা এখান থেকে আর কিছু পড়া লাগবে না। সো আমাদের দুইটা শেষ, মাটির উর্বরতা, নাইট্রোজেন সংবর্ধন। এখন আসবো নাইট্রিফিকেশন। আসলে নাইট্রিফিকেশনে পড়ার মতো ওরকম কিছুই নাই। আচ্ছা, নাইট্রিফিকেশন মানে কি? আচ্ছা, মানে তোমাদের না বুঝলেও হয় এই লেভেলে, এখন নাইট্রিফিকেশন কি এটা পড়া লাগবে না। আচ্ছা, আমি যদি একটু বলে দিই, অ্যামোনিয়া NH3 কে NO3 পরিণত হয় কি বলা হয়? নাইট্রিফিকেশন। একদমই ইম্পর্টেন্ট না, তাও জাস্ট একটু বলে দিলাম তোমাদের যদি কনফিউশন থাকে যে আসলে নাইট্রিফিকেশন জিনিসটা কি। সো অ্যামোনিয়া মানে NH3 কে NO3 পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় নাইট্রিফিকেশন। লাগবে না পড়া, জাস্ট এইটা লিখতে পারো যে আমাদের নাইট্রিফিকেশনে এখানে যদি সিকিউতে আসলে এই হেডলাইনের ভিতর কি লিখবা? ভুজুং ভাজুং এটা লিখে দেবা, যে আমাদের কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রিফিকেশনে সাহায্য করে। শেষ, আর কিছু নাইট্রিফিকেশন থেকে পড়ার দরকার নাই। দেন আসি পতঙ্গনাশক হিসেবে। হ্যাঁ, এই নামটা একটু মুখস্থ করবা, যে পতঙ্গনাশক হিসেবে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এটা তোমরা ক্লাস 9-10 পড়ছো, ব্যাসিলাস থুরিনজেন্সিস, BT ব্যাকটেরিয়া। এটা লিখে নাও সংক্ষেপে। এটাকে বলা হয় অনেক সময় এটাকে BT ব্যাকটেরিয়াও বলা হয়। সো কোন ব্যাকটেরিয়া পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়? ব্যাসিলাস থুরিনজেন্সিস। এটা মনে রাখা ইম্পর্টেন্ট। দেন আসি পশুখাদ্য বা সিলেজ তৈরিতে। এটা ওই ভিতর থেকে ওইভাবে পড়ার মতো কিছু নাই, জাস্ট এটাই বলে দেবা যে পশুখাদ্য বা সিলেজ তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। শেষ, আবার বলতেছি, এটা তুমি কি লিখবা? পশুখাদ্য বা সিলেজ তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। শেষ, সিকিউর জন্য এইটুকুই লিখে দেবা। দেন ফলন বৃদ্ধিতে, এখানে স্পেসিফিকভাবে অনেক ইনফরমেশন দিয়েছে, এত ইনফরমেশন পড়া লাগবে না, আমরাও পড়ি নেই। জাস্ট এটা এখানে লাস্ট তিনটে এটাই লিখবা, যে আমাদের ফলন বৃদ্ধিতেও ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ফর সিকিউ, সৃজনশীলের জন্য। আর এমসিকিউর জন্য দেখাই নেই, তো এখান থেকে এমসিকিউর জন্য কিছু পড়া লাগবে না, বুঝতেই পারতেছো। আচ্ছা, সো আমাদের এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে তাহলে কি, কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা। এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ আমরা পড়লাম কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা, এবং এটা পার্টিকুলারভাবে সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এখানে হেডলাইনগুলো মুখস্থ করতে বলছি, যে মাটির উর্বরতা বৃদ্ধি, নাইট্রোজেন সংবর্ধন, নাইট্রিফিকেশন, পতঙ্গনাশক হিসেবে পশুখাদ্য বা সিলেজ তৈরিতে এবং ফলন বৃদ্ধিতে। এই কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতার এই হেডলাইনগুলো ভালো করে মুখস্থ করতে হবে ফর বথ সিকিউ অ্যান্ড এমসিকিউ, এবং ভিতর থেকে আমি যা দাগাই দিছি এখন তা পড়লেই এনাফ। এখন আসি শিল্পক্ষেত্রে। আসলে শিল্পক্ষেত্রে কই ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয়। ঠিক আছে, শিল্পক্ষেত্রে জাস্ট এখান থেকেও হেডলাইনগুলাই পড়ো, ভিতর থেকে আমি যা দাগাই নেই তা পড়ার দরকার নাই। সো শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়া কোথায় ব্যবহার করা হয়? হেডলাইন পড়বো, হেডলাইন। দেখো, চা, কফি ও তামাক প্রক্রিয়াজাতকরণে আমাদের
ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, দুগ্ধজাত শিল্পে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, পাট শিল্পে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, চামড়া শিল্পে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, বায়োগ্যাস বা জৈব গ্যাস তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, টেস্টিং সল্ট প্রস্তুতিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, রাসায়নিক পদার্থ প্রস্তুতকরণে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। সো তোমার কাজ জাস্ট প্রত্যেকটা যে খুব ভালোভাবে মুখস্থ করা লাগবে ব্যাপারটা এরকম না, জাস্ট হেডলাইনগুলো 3-4 বার রিডিং পড়া যে শিল্পক্ষেত্রে কই ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হচ্ছে। চা, কফি, তামাকজাত প্রক্রিয়াকরণে, দুগ্ধজাত শিল্পে, পাট শিল্পে, চামড়া শিল্পে, বায়োগ্যাস প্রস্তুতিতে, টেস্টিং সল্ট তৈরিতে, রাসায়নিক পদার্থ প্রস্তুতকরণে, এইসব কাজে হচ্ছে আমাদের শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয়। জাস্ট কি পড়তে বলছি? হেডলাইন। হ্যাঁ, এটা একটু পড়তে পারো যে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, মানে ল্যাক্টো ওয়ার্ডটা যদি থাকে, বা ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে? সো দেখো এই ল্যাক্টো ওয়ার্ড থাকলে ওইটা কোনো না, ওই ব্যাকটেরিয়াটা কোনো না কোনোভাবে দুধের সাথে রিলেটেড, এটা একটু মনে রাখতে পারো। ল্যাক্টো ওয়ার্ডটা যদি পাও, ওইটা কোনো না কোনোভাবে দুধের সাথে রিলেটেড বা সম্পর্কিত, এইটুক একটু মনে রাখতে পারো। সো ল্যাক্টো মানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস এবং ল্যাক্টোব্যাসিলাস, এই দুইটা হচ্ছে আমাদের যদি কোয়েশ্চেন এসে পড়ে যে নিচের কোন ব্যাকটেরিয়া থেকে দুগ্ধজাত শিল্পে ব্যবহার করা হয়, বা দুগ্ধজাত শিল্পে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, সো হবে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, না হলে ল্যাক্টোব্যাসিলাস। কেমনে মনে রাখবা? ল্যাক্টো, এই ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? ল্যাক্টো, বা ইংলিশে লিখলে LACTO, ল্যাক্টো, এই ওয়ার্ডটা থাকবে, ল্যাক্টো, ঠিক আছে? এটা দিয়ে বুঝবে এটা দুধের সাথে সম্পর্কিত। আচ্ছা, আর মোটামুটি এখান থেকে কিছু পড়া লাগবে না, হেডলাইন পড়লেই হবে। দেন আসি রাসায়নিক পদার্থ প্রস্তুতকরণ, এখান থেকে ওভাবে কিছু পড়া লাগবে। আচ্ছা, এখন আসি মানব জীবনে। আমরা পড়ছিলাম কোষ রসায়নে যে সেলুলোজ হজমে কোন এনজাইম সাহায্য করে? সেলুলোজ হজমে হচ্ছে না, এটা ভিতর থেকে তোমার কিছু পড়া লাগবে না, এটা সেলুলোজ হজম নিয়ে আমরা কোষ রসায়নেই পড়ছিলাম যে সেলুলোজ হজমের জন্য একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে সেলুলেস এনজাইম, সরি, হরমোন না, এটা এনজাইম, ঠিক আছে? সো সেলুলেস হজমে আমাদের সেলুলেস নামক একটা, হ্যাঁ এটা মানে সেলুলোজ হজমে আমাদের সেলুলেস নামক একটা এনজাইম থাকে, এনজাইমে, ঠিক আছে? সো এটা একটু মনে রাখতে হবে যে সেলুলোজ হজমে আমাদের সেলুলেস নামক একটা এনজাইম থাকে। সো মানুষ কেন হচ্ছে সেলুলোজ হজম করতে পারে না, ঘাস পাতা এগুলো কেন খেতে পারে না? কারণ মানুষের দেহে ওই সেলুলোজ এনজাইমটা নাই। এটা কিন্তু আমরা সম্পূর্ণ কোষ রসায়নে আর কি পড়ছিলাম, হ্যাঁ, যে মানুষের দেখি সেলুলেস নামক এনজাইমটা থাকে না, তো মানুষ ওইটা হজম করতে পারে না, সেলুলোজটা হজম করতে পারে না। বাট গবাদি পশু, ওই যে গরু, ছাগল, ওদের দেখে সেলুলেস নামক এনজাইমটা থাকে, সো ওরা সেলুলোজ হজম করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ভিটামিন তৈরিতে। আচ্ছা, এটা একটু মনে রাখা লাগবে যে মানুষের অন্ত্রের ব্যাকটেরিয়া কোনটা, কোলি, এইটুকু একটু মনে রাখো যে মানুষের অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্র, ঠিক আছে? অন্ত্র মানে তোমরা যারা পড়ছো, খাদ্যর চ্যাপ্টারটা পড়ছো, পরিপাক ও শোষণ, তারা জানো অন্ত্র মানে হচ্ছে ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্র। সো মানুষের অন্ত্রে কোন এনজাইম থাকে বলো তো? কোলি এনজাইম থাকে মানুষের অন্ত্রে, কোলি এনজাইম থাকে, ঠিক আছে? এই ব্যাকটেরিয়া, এই যে কোলি ব্যাকটেরিয়াটা, এটা কোন কোন ভিটামিন তৈরি করে দেখো তো? ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন 2, ঠিক আছে? এটাকে মনে রাখবে হচ্ছে B2K দ্বারা মনে রাখবা, হ্যাঁ? ভিটামিন B2 এবং ভিটামিন কে, এটাকে মনে রাখবা হচ্ছে B2K দ্বারা, হ্যাঁ? আমি এভাবে মনে রাখতাম B2K, বর্ন টু কিল। যারা হচ্ছে ফ্রি ফায়ার খেলো তারা জানো B2K একটা ইউটিউবারের নাম, B2K একটা ইউটিউবারের নাম, ওর ফুল ফর্ম হচ্ছে টু কিল বর্ন টু কিল, ঠিক আছে? সো ওগুলো জাস্ট ইউটিউবের কথা বাদ দিলাম। সো এটা কীভাবে মনে রাখবা ব্যাকটেরিয়ার নামগুলা? B2K দ্বারা, যে ভিটামিনের নামগুলা, যে আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া কোন কোন ভিটামিন তৈরি করতে সাহায্য করে। বি দ্বারা পড়বা ভিটামিন বি, B2 দ্বারা পড়বা ভিটামিন B2, কে দ্বারা পড়বা ভিটামিন কে। এখন আমরা পড়ব আরও কয়েকটা আছে, যে ফোলিক অ্যাসিড আর বায়োটিন। এটা একটু মনে রাখো যে আমাদের ব্যাকটেরিয়া ফোলিক অ্যাসিড আর বায়োটিন এই দুইটা তৈরিতেও সাহায্য করবে। ফোলিক অ্যাসিড আর বায়োটিন এই দুইটা তৈরিতেও আমাদের ব্যাকটেরিয়াটা সাহায্য করবে, ঠিক আছে? দিন আসি হচ্ছে জিন প্রকৌশলে ব্যবহার করা হয়, জাস্ট এতটুকুই। এখান থেকে ভিতরের কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, কারো যদি একটু কনফিউশন থাকে যে আচ্ছা সিকিউতে এগুলো কেমনে আসে, সো কনফিউশনের কোনো ব্যাপার নেই, কারণ আমরা তো জাস্ট এই
অধ্যায়টা শেষ করেই সিকিউ সলভ করবো, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। লাগলে এখন জাস্ট আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবেই পড়ো, যা সিকিউ বলতেছি ওগুলাই পড়ো, যেগুলো এমসিকিউর জন্য মার্ক করে দিতেছি ওগুলাই পড়ো। দেন যখন আমরা সিকিউ মানে সৃজনশীল সলভ করাবো তখন দেখবা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটা নিয়ে কোনো চিন্তা করো না। অনেকেই তো লাইভ ক্লাসের সময় আমাকে কোয়েশ্চেন করো যে ভাই এখান থেকে সিকিউ আসবে, ওইখান থেকে সিকিউ আসবে, এরকম যদি এখনও কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে জাস্ট সিম্পলি স্কিপ করে ওইটা বাদ দাও। যখন আমরা সৃজনশীল সলভ করবো তখনই দেখতে পারবো সিকিউ আসে কিনা, তখন মুখস্থ করে নিও, ঠিক আছে? বাট এখন আমি যেগুলো বলতেছি যে এইটা সিকিউতে আসে, ওইটা পড়বা মাস্ট। আচ্ছা, এখান থেকে আর কিছু পড়ার নাই। ব্যাকটেরিয়াকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়, এইটা একটু পড়তে পারো। ব্যাকটেরিয়াকে কি বলা হয়? প্রকৃতির ঝাড়ুদার বলা হয়, এইটা একটু পড়তে পারো। দেন পয় নিষ্কাশনে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? জু লেগা র্যামিগেরা। পুরোটা মুখস্থ করা লাগবে না, জাস্ট হচ্ছে জুটা মুখস্থ করো, জু চিড়িয়াখানা। এইভাবে আমি মনে রাখতাম যে পয় নিষ্কাশনে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? জু। জু এই নামটা মনে রাখো, জাস্ট এমসিকিউর জন্য আসবে তো, তাহলে জাস্ট জু এই নামটুক মনে রাখলেই পারবা। দেন আসি তেল অপসারণে। সমুদ্রের পানিতে ভাসমান তেল অপসারণে তেল খাদক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। মাঝে মধ্যে সমুদ্রে অনেক তেল থাকে, সো তেল তো আমাদের স্বাভাবিক কাজকর্মকে ক্ষতিগ্রস্ত করে, সো তখন ওই তেল খাদক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় যাতে ওই ব্যাকটেরিয়া তেলগুলোকে খেয়ে ফেলে। সো এরকম কোন ব্যাকটেরিয়া আছে যেটা কিনা তেলকে খেয়ে ফেলবে? সিউডোমোনাস, জাস্ট সিউডোমোনাস এতটুকু পড়ো, ঠিক আছে? সিউডোমোনাস, হ্যাঁ সিউডোমোনাস এইটুকু পড়ো। সো আমাদের শেষ, আমাদের ব্যাকটেরিয়ার উপকারিতা পড়া শেষ। আবার বলতেছি ব্যাকটেরিয়ার উপকারিতার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কৃষিক্ষেত্রটা। প্রায় এরকম আসে যে কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাখ্যা করো। আর বাকিগুলো এখন আপাতত না পড়লেও চলবে, জাস্ট হেডলাইন পড়ে রাখো। হ্যাঁ, বাকিগুলোর জাস্ট হেডলাইন পড়ে রাখো, ঠিক আছে? বাকিগুলোর জাস্ট কী পড়তে বলছি? হেডলাইনগুলো পড়ে রেখো, বাকিগুলোর জাস্ট হেডলাইন। তারপর আমরা যখন সৃজনশীল সলভ করতে যাব তখন যেটুক পাবো ওটুক পড়বো, শেষ। আচ্ছা, ব্যাকটেরিয়ার অপকারিতা আমরা আগের ক্লাসেই পড়ছিলাম, এখানে আমরা আর পড়তেছি না। এটা কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে যে সিফিলিস আর গনোরিয়া এই দুইটা হচ্ছে যৌনবাহিত রোগ। আমরা আগের ক্লাসেই পড়ছিলাম সিফিলিস আর গনোরিয়া এই দুইটা হচ্ছে যৌনবাহিত রোগ, এবং এখান থেকে মেডিকেল এবং ডেন্টালে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসছে। সিফিলিস গনোরিয়া দুইটাই হচ্ছে যৌনবাহিত রোগ। এবং এই দুটো একটু মুখস্থ করতে পারলে ভালো, ঠিক আছে? যে গনোরিয়া কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়, এখানে গনোরিয়া লেখাই আছে যে গনোরিয়া। সো গনোরিয়া হচ্ছে গনোরিয়া ব্যাকটেরিয়া দ্বারা হয়, হ্যাঁ গনোরিয়া হচ্ছে গনোরিয়া ব্যাকটেরিয়া দ্বারা হয়। সো এটা বোঝা কোনো ব্যাপারই না, কারণ গনোরিয়া নামের সাথেই ব্যাকটেরিয়ার নামের মিল আছে। গনোরিয়া হচ্ছে গনোরিয়া ব্যাকটেরিয়া দ্বারাই হয়। সো এতটুকু বেসিক থাকলেই পারা যায়। এটা হচ্ছে গনোরিয়া, উচ্চারণ হবে গনোরিয়া। আর সিফিলিসের এটা মেডিকেলে কোয়েশ্চেন আসছিল যে সিফিলিস কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? ট্রিপোনেমা প্যালিডাম, জাস্ট এটুকু মনে রাখলেও হয়, ট্রিপোনেমা। হ্যাঁ, সিফিলিস কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? ট্রিপোনেমা এতটুকু একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? সিফিলিস কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? ট্রিপোনেমা। আচ্ছা, এখন আমি ক্লাসটা ইন করতেছি, আবার নতুন হচ্ছে ভাবে শুরু করতেছি, এখানে ফার্স্টটা ইন করতেছি আমি।